চলে এসেছি আবারও সবথেকে গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে। আগের দিন কিন্তু আমরা করেছি ফুল মক টেস্ট পার্ট 1, আজকে আমরা করতে চলেছি ফুল মক টেস্ট পার্ট 2। এই যে মক টেস্টের যে সিরিজটা আমি চালাচ্ছি, এটা তোমাদের আপকামিং এই যে দেখতে পাচ্ছ এসএসসি জিডি পুলিশ গ্রুপ সিডি এক্সামের জন্য প্রচণ্ড পরিমাণে গুরুত্বপূর্ণ। আমি এখানে তোমাদের যে কোয়েশ্চেনগুলো করাচ্ছি, আমি তোমাদের চ্যালেঞ্জ করে বলতে পারি আগত যেসব পরীক্ষার নাম আমি লিখে রেখেছি, এইসব পরীক্ষায় আসার চান্স 100%। তো চলো ক্লাস শুরু করে দিই। তার আগে আমি বিদেশ রয় তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল ইয়োর স্টাডিতে। সেমভাবে কিন্তু আজকেও হবে, প্রত্যেকটা হচ্ছে বিগত বছরের প্রশ্ন। আমি তোমাদের সামনে এক এক করে প্রশ্নগুলো আনবো, তোমরা কি করবে এগুলোকে কিন্তু ফটাফট উত্তর দেবে কমেন্ট বক্সে। ভিডিওটাকে পজ করবে, করে কমেন্ট বক্সে উত্তর দেবে এবং তারপরে কিন্তু ভিডিওটা চালিয়ে আনসার দেখবে। শুরু করার আগে দারুণ একটা সুখবর দিয়ে দিই আবারও। তোমরা প্রত্যেকে জানো আমাদের কিন্তু নতুন বছর আসতে চলেছে এবং এই নতুন বছর এসে গেছে। এই বছরে কিন্তু আমরা আমাদের জীবনটাকে আবারও পুনরায় নতুন করে একটা ভাবে সাজাতে পারি। তো তারই উদ্যোগে ইয়োর স্টাডির তরফ থেকে কিন্তু আবারও আনা হয়েছে আমাদের নতুন ব্যাচ, যার মধ্যে বিভিন্ন রকমের কিন্তু এক্সামের জন্য প্রস্তুতির ব্যবস্থা করা হয়েছে। দেখো আমাদের যেমন 6.002 প্রো তার সব থেকে পপুলার ব্যাচ আমাদের, তো 02 প্রোর 6.0 কিন্তু লঞ্চ হচ্ছে বা হয়ে গেছে বলতে পারো। তোমরা কিন্তু ইতিমধ্যেই এখন চাইলে এনরোল করতে পারো। দেখো ডিটেলসে আমি বেশি কিছু কথা বলছি না এই ব্যাচের ব্যাপারে। সুজন স্যারের বানানো একটা ভিডিও রয়েছে, যেটার লিঙ্ক তোমরা কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তার মাধ্যমে স্যারের পুরো ভিডিওটা যদি মন দিয়ে দেখো, সমস্ত তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও যদি কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা এই যে হেল্পলাইন নম্বরটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। একটু আমি শর্টে দেখিয়ে দিই। দেখো আমাদের 6.0 সব ভার্সান হচ্ছে 6.0। তাহলে ম্যাথসের আমাদের 6.0 বেসিক যে 02 প্রো ব্যাচ রয়েছে সেটা কিন্তু লঞ্চ হচ্ছে। ইংলিশের জন্য সেম রয়েছে। জিকে জিএস তারও কিন্তু 6.0 ব্যাচ রয়েছে। এই জিকে জিএস এর পার্টটায় কিন্তু আমি থাকছি, আমাদের অতসী ম্যাম থাকছেন, প্রসেনজিৎ স্যার থাকছেন এবং রঞ্জিত স্যার থাকছেন। আমরা এই প্রত্যেক কজন টিচার কিন্তু নিজেদের মানে হার্ট অ্যান্ড সোল লেবার দিয়ে কিন্তু তোমাদের জন্য খেটে তোমাদের যাতে চাকরিটা তোমরা পাও তার কিন্তু ব্যবস্থা করে রেখেছি বা আমরা করব প্রত্যেক নিয়ত। তোমরা চাইলে কিন্তু আমাদের সাথে জুড়তে পারো। সাথে তোমাদের জন্য রয়েছে রিজনিং এর ব্যাচ, কম্বোর ব্যাচ রয়েছে, জেনারেল সায়েন্স রয়েছে, রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে, এসএসসি ফাউন্ডেশন রয়েছে, পুলিশ ফাউন্ডেশন ব্যাচ কিন্তু রয়েছে। তাহলে আর বিস্তারে বলছি না, স্যারের ভিডিও একটু দেখে নিও, আরও ভালো ক্ল্যারিটি চলে আসবে। চলে যাই আমরা আমাদের টপিকে। চলো, প্রথম প্রশ্ন বিগত বছরের প্রশ্ন, এসএসসি জিডি 2023 আসা প্রশ্ন। প্রশ্ন বলছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া বক্তব্যটি বা ব্যাখ্যাটি কোথায় থেকে নেওয়া হয়েছে? দেখো আমাদের প্রস্তাবনায় একটা শব্দ রয়েছে প্রথমেই, যেটা হচ্ছে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তো এটা কোথা থেকে নেওয়া হয়েছে মাথায় রাখবে, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এই যে আমাদের প্রিয়াম্বেল, আমাদের যে প্রস্তাবনা, এটা কোথা থেকে এসছিল মাথায় রাখতে হবে। এই যে প্রিয়াম্বেল বা যে প্রস্তাবনা, এটা কিন্তু 13ই ডিসেম্বর 39 ডিসেম্বর 1946 সালে আমাদের সংবিধানে উদ্দেশ্য সংক্রান্ত প্রস্তাব বা অবজেক্টিভ রেজলিউশন হিসাবে কিন্তু এনেছিলেন জওহরলাল নেহরু। পরবর্তীকালে এই প্রস্তাবনাটাকে কিন্তু সংবিধানে আনা হয়েছে। তাহলে এই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, এই শব্দটি আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে পাচ্ছি। চলো নেক্সট দেখো, ধর্মনিরপেক্ষ ও সমাজতান্ত্রিক শব্দটি যুক্ত হয় কোন সংশোধনীর দ্বারা? এই যে আমাদের প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, এর মধ্যে কিছু শব্দ রয়েছে যেটা কিন্তু পরবর্তীকালে যুক্ত করা হয়েছে। মাথায় রাখতে হবে যে 42তম সংবিধান সংশোধনী 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা হয়েছিল কবে 1976-এ, এর মাধ্যমে 3টে শব্দকে যুক্ত করা হয়েছে আমাদের কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে। 3টে শব্দ কি কি? আমাদের সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি। এই 3টে শব্দ কিন্তু আমাদের যোগ করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। সোশ্যালিস্ট মানে কি? আমাদের সমাজতান্ত্রিক। সেকুলার মানে কি? ধর্মনিরপেক্ষ। ইন্টিগ্রিটি মানে কি? একতা, ঐক্যতা। এই যে 3টে শব্দ, এটা কিন্তু আমাদের সংবিধানে যুক্ত করা হয়েছে 42তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। তো বারংবার এটা পরীক্ষা জিজ্ঞেস করে, এসেছিল সিজিএল 2022-এ। নেক্সট প্রশ্ন আমাদের দেখো, অনুচ্ছেদ 352 অনুযায়ী
কোন জরুরি অবস্থা ঘোষণা করা যায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। আমরা প্রত্যেকে জানি যে আমাদের 25টা খণ্ডের মধ্যে পার্ট 18 কি রয়েছে? পার্ট 18 রয়েছে আমাদের জরুরি অবস্থা। তার মধ্যে 352 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের রাজ্য জরুরি অবস্থা বা ন্যাশনাল এমার্জেন্সি। প্রত্যেকে নিজেদের কমেন্ট বক্সে কিন্তু উত্তরগুলো দেবে। ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে 352 নম্বর আর্টিকেলে, ঠিক আছে? ন্যাশনাল এমার্জেন্সি রয়েছে 352 নম্বর আর্টিকেলে। 356 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের প্রেসিডেন্ট রুল। 360 নম্বর আর্টিকেলে রয়েছে আমাদের ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি কিন্তু রয়েছে 360 নম্বর আর্টিকেলে। তো সঠিক উত্তর কি হচ্ছে? জাতীয় জরুরি অবস্থা জারি করা যেতে পারে 352 নম্বর আর্টিকেলে। পরীক্ষা জিজ্ঞেস করে এই যে জাতীয় জরুরি অবস্থা, এটা আমাদের সংবিধানে মানে এটা আমাদের ভারতবর্ষে কবে কবে জারি হয়েছে? মাথায় রাখতে হবে 3বার জারি হয়েছে। কবে কবে? 3বার জারি হলো। কবে কবে? একটা হচ্ছে 1962-তে 1962-তে যখন ইন্ডো চায়না যুদ্ধ হচ্ছে, মানে ইন্ডিয়ার চায়নার মধ্যে যখন যুদ্ধ হচ্ছে তখন। নেক্সট হচ্ছে 1971-এ যখন আমাদের ইন্ডো পাক যুদ্ধ হচ্ছে তখন। আর লাস্ট বার যখন জারি হলো তখন হচ্ছে 1975-এ। এটা কারণটা ছিল অভ্যন্তরীণ গোলযোগ, ইন্টারনাল ডিস্টারবেন্স, ঠিক আছে? এই 3 কারণে কিন্তু জারি হয়েছে আমাদের জাতীয় জরুরি অবস্থা আজ অব্দি, ঠিক আছে? নেক্সট দেখো, ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ইজি প্রশ্ন হলেও ইম্পর্টেন্ট। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? ডক্টর রাজেন্দ্র প্রসাদ। ডক্টর রাজেন্দ্র প্রসাদ হচ্ছেন প্রথম উপরাষ্ট্রপতি ভারতবর্ষের। এবং দেখো বর্তমানে যিনি উপরাষ্ট্রপতি রয়েছেন, বর্তমানে কারেন্ট যিনি ভাইস প্রেসিডেন্ট রয়েছেন তার নামটা কি তোমরা জানো? কমেন্ট বক্সে একটু জানাও দেখি। কমেন্ট বক্সে জানাও, জানিয়ে ঠানিয়ে তারপরে কিন্তু আমার অ্যান্সারটা দেখবে। বর্তমানে যিনি রাষ্ট্রপতি রয়েছেন, উপরাষ্ট্রপতি, তার নাম হচ্ছে সিপি রাধাকৃষ্ণন। সিপি রাধাকৃষ্ণা, ইনি হচ্ছেন বর্তমানে আমাদের উপরাষ্ট্রপতি। এই যে উপরাষ্ট্রপতির পদ, সেই উপরাষ্ট্রপতি পদের কথা বলে রেখেছে আর্টিকেল 63। উপরাষ্ট্রপতি পদের কথা বলে রেখেছে। আর্টিকেল 64-এ বলা হয়েছে যে এই যে উপরাষ্ট্রপতির একটা দায়িত্ব রয়েছে যে সে কিন্তু এক্স অফিসিও চেয়ারম্যান হিসাবে কাজ করবে। কোথাকার? আমাদের রাজ্যসভার। তাহলে রাজ্যসভার চেয়ারম্যান হিসাবে কিন্তু কাজ করবেন আমাদের এই উপরাষ্ট্রপতি, চেয়ারম্যান অফ রাজ্যসভা। এবং সাথে কিন্তু সে অ্যাক্টিং প্রেসিডেন্ট অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবেও কিন্তু তিনি কাজ করবেন। অ্যাক্টিং প্রেসিডেন্ট হিসাবেও কিন্তু তিনি কাজ করবেন। এই জিনিসগুলো কিন্তু আমি তোমাদের এরম ভাবেই বা এর থেকেও অনেক ভালো করে আমি তোমাদের কোর্সে পড়িয়ে থাকি। যারা আমার কাছে পড়েছো তারা তো জানেই। প্রত্যেকের কাছ থেকে তোমরা যারা যদি কারো পরিচিত থাকে যারা পড়েছে রিভিউ নিতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে এইসব যে ছোটবেলার ঘাটতি আছে না, মানে বেসিক ক্লিয়ার নেই, সেগুলোকে আমি ক্লিয়ার করাই। তাহলে তোমাদের বেসিক ক্লিয়ার করাই আমি, আর বেসিক ক্লিয়ার করানোর পরে তোমাদের একদম অ্যাডভান্স লেভেল অব্দি নিয়ে যাই। অ্যাডভান্স লেভেল মানে কি? চাকরি পাওয়ার লেভেল। শুধু বেসিক ক্লিয়ার করলে হবে না, এগুলোকে নিয়ে খেলতে হবে, যেটা পরীক্ষায় তোমাকে এক্সামিনার প্রশ্ন করবে সেগুলোকে সলভ করার যোগ্যতা বানাতে হবে। সেই জিনিস তোমাদের আমি কভার করাই। কিভাবে পড়াই আমি? তোমাদের আমি কিন্তু একদম আপ টু ডেট কন্টেন্ট, মানে একদম লেটেস্ট কন্টেন্ট দিয়ে চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, সাথে লেভেল ওয়াইজ কিন্তু পড়াবো, মানে একদম ধাপে ধাপে বেসিক থেকে স্টার্ট করে প্রো লেভেল অব্দি যাবো লেভেল ওয়াইজ। তার সাথে তোমাদের যেমন হয় পড়াবো সেটা হচ্ছে প্রত্যেক চ্যাপ্টার শেষ হবে তার পরে পরে কিন্তু তোমাদের আমি পিওয়াইকিউ করাবো, মানে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। ওটা দেখলেই আসল খেলা, কারণ আগে যা প্রশ্ন হয়ে গেছে সেটা যদি আমি করতে পারি মানে আগামী পরীক্ষার জন্য আমি প্রস্তুত, এরকম একটা চিন্তা ভাবনা রাখতে হবে। সাথে কিন্তু তোমাদের শুধু পড়িয়ে যাবো কনসেপ্ট আমি তা কিন্তু নয়, পড়াবো ট্রিক্সের মাধ্যমে, পড়াবো মুখস্থ করাবো। পলিটি হচ্ছে খুবই একটা সংখ্যাভিত্তিক সাবজেক্ট, ডেটা প্রচুর পরিমাণে রয়েছে,
এই ডেটাগুলো মুখস্থ করতে হয়। এই সালগুলো রয়েছে, আর্টিকেল, কারি কারি ভুড়ি ভুড়ি আর্টিকেল রয়েছে, আগের দিন মুখস্থ করেছিলাম। তো সেসব জিনিস তোমাদের ট্রিক্স দিয়ে গল্পের ছলে পুরো জিনিসটা কভার করব। আর সব থেকে সুবিধা হচ্ছে লাইভ ক্লাসের মাধ্যমে পড়াবো, মানে সরাসরি আমার সাথে কথা বলতে পারবে চ্যাটের মাধ্যমে। আমি তোমাদের প্রত্যেকের কিন্তু মানে উত্তর দিই, প্রশ্নের উত্তর দিই। আর প্রাইভেট ডাউট সলভিং গ্রুপ রয়েছে, মক টেস্ট রয়েছে, 2 বছরের কোর্স অ্যাক্সেস রয়েছে, কোনোটা 1.5 বছর আছে, একটু দেখে নেবে, ওটা কোর্স ওয়াইজ ভ্যারি করে, ওটা আমি বলতে পারছি না। তো এরমভাবে কিন্তু পড়াবো। তাহলে অবশ্যই এই সুযোগটা না হাতছাড়া করে, যাতে জানার ইচ্ছা এই নাম্বারে কন্ট্যাক্ট করে বিস্তারিত জেনে নাও। চলো আমরা আমাদের পড়ায় ঢুকে পড়ি। দেখে নাও আমাদের নেক্সট প্রশ্ন বলছে, বিচারপতিদের যে বেতন সেটা কে নির্ধারণ করে থাকেন? মানে এই যে জাজরা রয়েছেন না, তাদের যে বেতন সেটা কে নির্ধারণ করে থাকেন? তো দেখো, আমাদের জাজদের বেতন কে নির্ধারণ করতে পারেন? আমাদের জাজদের বেতন আমাদের পার্লামেন্ট, আমাদের যে ভারতের পার্লামেন্ট বা সংসদ রয়েছে, সেই পার্লামেন্ট কিন্তু নির্ধারণ করে থাকেন যার জাজদের যে স্যালারি হবে, যে বেতন হবে। এবং দেখো, এই জাজদের স্যালারি কিন্তু জেনারেলি কোনো পরিস্থিতিতেই কমানো যায় না। শুধুমাত্র যেই কারণে কমানো যায় সে কারণটা হচ্ছে ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। মানে 360 নম্বর আর্টিকেলের অধীনে যদি দেশের মধ্যে মানে আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়, ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি জারি করা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু বেতনকে কমানো যেতে পারে। তাছাড়া কোনো ভি রিজনে কিন্তু আমাদের এই যে জাজদের বেতন কমানো যেতে পারে না, বাড়ানো যেতে পারে, কমানো যেতে পারে না। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ইজি একটা প্রশ্ন, পাড়ার মতন প্রশ্ন। তোমরা এটার উত্তর দাও অবশ্যই, আমি তোমাদের কাছে আশা করবো যে তোমরা এটার উত্তরটা পারবে যে দিতে। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? তাহলে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হচ্ছেন? আমরা প্রত্যেকে জানি যে প্রথম মহিলা প্রধানমন্ত্রী হচ্ছেন না আর কেউ না, ইন্দিরা গান্ধী। প্রথম মহিলা প্রধানমন্ত্রী, এনাকে বলা হয় আয়রন লেডি। লৌহ পুরুষ আছে আমরা জানি, তো আয়রন লেডি বলা হয় এনাকে, আয়রন লেডি। ইনি হচ্ছেন প্রথম মহিলা প্রধানমন্ত্রী, ঠিক আছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নামটা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও, যে পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? ঠিক আছে, পুলিশে আসা প্রশ্ন। নেক্সট দেখো, প্রাপ্তবয়স্ক যে ভোটাধিকার অর্থাৎ ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ, এটা কোন অনুচ্ছেদে রয়েছে? ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। এই যে আমরা 18 বছর হলেই যে ভোট দেওয়ার সুযোগ পাই, 18 বছর হলেই যে ভোট দেওয়ার সুযোগ পাওয়া যায়, এই সুযোগটা, এই সুযোগটা আমাদের কোন আর্টিকেলের মাধ্যমে দেওয়া হচ্ছে? এই অধিকারটা আমাদের কোন আর্টিকেলের মাধ্যমে দেওয়া হচ্ছে? মাথায় রাখতে হবে 326 নম্বর আর্টিকেলে কিন্তু ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের কথা বলা রয়েছে। এবং বর্তমানে যে আমরা 18 বছর হলেই মনে করি আমরা অ্যাডাল্ট, আমরা এখন ভোট দিতে পারি, আমরা নিজেদের যে প্রতিনিধি হবে তাদেরকে বেছে নিতে পারি, এই জিনিসটা কিন্তু আগে 18 বছরে ছিল না। আগে ছিল 21 বছরে, বর্তমানে এটা কমিয়ে দেওয়া হয়েছে 18 বছরে। এটা কবে কোন সংবিধান সংস্থার মাধ্যমে করা হলো পরীক্ষা জিজ্ঞেস করে, মাথায় রাখতে হবে 61তম 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে কিন্তু হয়েছে এটা 1989-এ। 1989-এ কিন্তু এটা হয়েছে। ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, জিডিতে এসেছিল। নেক্সট দেখো, অর্থ কমিশন অর্থাৎ ফাইন্যান্স কমিশন কোন অনুচ্ছেদে দেওয়া রয়েছে? ফাইন্যান্স কমিশন কোন অনুচ্ছেদে দেওয়া রয়েছে? তো আমরা জানি প্রত্যেকে যে ফাইন্যান্স কমিশন কিন্তু রাষ্ট্রপতি দ্বারা কিন্তু ঠিক করা হয়। ফাইন্যান্স কমিশন কি না, ফাইন্যান্স কমিশন হচ্ছে এমন একটা সংস্থা, এমন একটা কমিটি যারা কি করে, যারা কিন্তু আমাদের এই যে আমাদের কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে করের বন্টনটা সেটা কিন্তু সুনিশ্চিত করে। কোন রাজ্যের কাছে কতটা কর যাবে, কেন্দ্রের কাছে কতটা কর যাবে, এবং কোন রাজ্যকে কতটা অনুদান দেওয়ার দরকার, এই বিষয়গুলো সুনিশ্চিত করে আমাদের ফাইন্যান্স কমিশন। তো আর্টিকেল 280-তে কিন্তু এটা বলা রয়েছে ফাইন্যান্স কমিশন, যেখানে কিন্তু রাষ্ট্রপতি প্রত্যেক 5 বছর অন্তর, রাষ্ট্রপতি প্রত্যেক 5 ইয়ার অন্তর এই ফাইন্যান্স কমিশন কিন্তু নির্ধারণ করে থাকে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই। নেক্সট প্রশ্ন বলছে, ভারত কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা অনুসরণ করে থাকে? অর্থাৎ ভারতে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা চলে? আমরা জানি প্রত্যেকে ভারত একটা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, যদিও কথাটা কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। ভারতে কিন্তু আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা চলে, যেটাকে বলা হয় কোয়াসি ফেডারাল স্ট্রাকচার। তাহলে আধা ফেডারাল স্ট্রাকচার কিন্তু আমরা ফলো করি, যেখানে প্রত্যেকটা রাজ্যে কিন্তু একটা করে রাজ্য সরকার রয়েছে, আর কেন্দ্রে একটা কেন্দ্রের ইউনিয়ন গভর্নমেন্ট রয়েছে। কিন্তু
এই সমস্তর মধ্যে কেন্দ্র সরকারের আধিপত্যটা কিন্তু চলে, কেন্দ্র সরকারের ক্ষমতাটা কিন্তু বেশি পরিমাণে চলে। এই যে কাঠামোটা, এটা আমরা শিখেছি কোথা থেকে? না, এটা আমরা কানাডার সংবিধান থেকে শিখেছি। কানাডার সংবিধান থেকে কিন্তু এটা আমরা শিখেছি, নিয়েছি, যেটাকে আমরা বলে থাকি আধা যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, কোয়াসি ফেডারাল স্ট্রাকচার। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জাতীয় জরুরি অবস্থার সময় কোন মৌলিক অধিকার স্থগিত করা যায় না? দেখো, মাথায় রাখতে হবে যে জাতীয় জরুরি অবস্থার সময় সমস্ত মৌলিক অধিকার বন্ধ হয়ে গেলেও যেটা বন্ধ করা যায় না সেটা হচ্ছে 20 আর 21। 20 আর 21 উভয় আর্টিকেল কিন্তু কোনো মতে বন্ধ করা যাবে না, কিন্তু একটা এক্সেপশন রয়েছে 19 নম্বর আর্টিকেলকে নিয়ে। 19 নম্বর আর্টিকেল শুধুমাত্র বন্ধ হতে পারে জরুরি অবস্থার কারণ যদি যুদ্ধ বা ওয়ার হয়। যুদ্ধ ছাড়াও তো জরুরি অবস্থা জারি হয়, যেমন ধরো অভ্যন্তরীণ গোলযোগ, মানে জেনারেলি আর্মড রেবেলিয়ান, দেশের মধ্যে মানুষ সশস্ত্র বিদ্রোহ করছে, সেক্ষেত্রেও জরুরি অবস্থা জারি হতে পারে। সেই সময় কিন্তু আর্টিকেল 19 বন্ধ হবে না। আর্টিকেল 19 শুধুমাত্র যুদ্ধের ফলেই বন্ধ হয়, কিন্তু যেটা কোনো সময়তেই বন্ধ হয় না সেটা হচ্ছে আর্টিকেল 20 এবং 21। বাকি সমস্ত মৌলিক অধিকার কিন্তু বন্ধ হয়ে যাবে। নেক্সট প্রশ্ন আমরা দেখে নিই, চলো। বিচার বিভাগীয় স্বাধীনতা অর্থাৎ ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি সংবিধানের কোন অনুচ্ছেদের মাধ্যমে সব থেকে ভালোভাবে প্রতিফলিত হয়? দেখো, আমাদের সংবিধানের ডিপিএসপি অর্থাৎ ডিরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে সুস্পষ্টভাবে মেনশন করা রয়েছে যে জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ অর্থাৎ কার্যনির্বাহী সংস্থা এবং আইনের সংস্থা, এই দুটোকে পৃথক করে আলাদা করে রাখা হবে। মানে যদি আমি বলি জুডিশিয়ারি জুডিশিয়ারি আর হচ্ছে আমাদের এক্সিকিউটিভ, এই দুটোই কিন্তু পৃথক করে রাখা হবে। জুডিশিয়ারি মানে ধরো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তার লোয়ার যত কোর্ট রয়েছে, যত রাজ্যের কোর্ট রয়েছে, এই সমস্ত। আর এক্সিকিউটিভের মধ্যে আমাদের পিএম চলে আসে, কাউন্সিল অফ মিনিস্টার চলে আসে, আমাদের প্রেসিডেন্ট চলে আসে, ঠিক আছে। সাথে আমাদের ডিএমরা, বিডিওরা, এই দুটো স্তরকে আলাদা করে রাখতে হবে, এটা আমাদের সংবিধান না সুস্পষ্টভাবে মেনশন করে রেখেছে। তাহলে কিসের মাধ্যমে এটাকে আলাদা করতে বলা হয়েছে? কোন আর্টিকেলের মাধ্যমে? মাথায় রাখতে হবে আর্টিকেল 50 নম্বর আর্টিকেল, যেটা ডিপিএসপির অংশ, এটার মাধ্যমে কিন্তু আলাদা করে রাখার কথা বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাই, তার আগে তোমাদের আরো একবার মনে করিয়ে দিই, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে কিন্তু আমাদের স্যার সুজন স্যার এই বইটাকে তৈরি করেছে। এর মধ্যে কিন্তু রয়েছে 1650 প্লাস এমসিকিউ স্পেশালি ফর এসএসসি জিডি, যদিও শুধুমাত্র জিডি নয়, আরও যে কোনো এক্সাম, যেমন ধরো ডাব্লিউপি রয়েছে, কেপি রয়েছে, আরপিএফ রয়েছে, জিডি তো আছেই। এই সমস্ত এক্সামের ম্যাথসের ওয়ান স্টপ সলিউশন বলতে পারো। ম্যাথস কিন্তু তুমি স্যারের থেকে পড়ে এই বই থেকে কিন্তু কোয়েশ্চেন সলভ করো। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে তোমাদের কিন্তু অবশ্যই ভালো হবেই। ম্যাথসের পার্টে তোমাদের যেটুখানি নাম্বার তোলা দরকার সেটা কিন্তু 100% তুমি তুলে আসতেও চাইলে পারো। মানে জিকে এমন একটা পার্ট যেখানে কিন্তু 100% নাম্বার তোলা যায় না, কিন্তু ম্যাথস এমন একটা পার্ট যেখানে কিন্তু তুমি অবশ্যই 100% নাম্বার স্কোর করতে পারো। লোকে করেও, ম্যাথস রিজনিংয়ে করতে পারে, জিকেতে করা যায় না। তাই সব থেকে স্কোরিং সাবজেক্ট হচ্ছে ম্যাথস। অবশ্যই স্যারের থেকে পড়ে যদি তুমি এই বইটা সলভ করতে পারো সম্পূর্ণভাবে 1 2 বার 3 বার, অবশ্যই তোমার কিন্তু ভালো হবে। আর সাথে বলবো বইটা কিন্তু আমাদের অ্যাপে অ্যাভেলেবেল, আর তোমরা চাইলে অ্যাপ থেকে কিন্তু নিতে পারো। আর সাথে চাইলে ফ্লিপকার্ট অ্যামাজন থেকেও নিতে পারো, যদিও সেখানে কিন্তু প্রাইসটা একটু বৃদ্ধি পেয়ে যায়, অ্যাপে কিন্তু জিনিসটা আরও চিপলি পাওয়া যায়। তো যাই হোক, চাইলে তোমরা কিন্তু পারচেস করতে পারো। চলে যাই আমাদের নেক্সট প্রশ্নে। সংবিধান কোন তপশিলে কেন্দ্র ও রাজ্যের ক্ষমতা বিভাজনের কথা বলা হয়েছে? দেখো, টোটাল আমাদের 12টি তপশিল রয়েছে, টোটাল 12টি শিডিউল রয়েছে, তাই তো? 12টি শিডিউল কিন্তু আমাদের সংবিধানে রয়েছে, তাই তো? এবার এই 12টি শিডিউলের মধ্যে 7 নম্বর যে তপশিল রয়েছে, 7th লিস্ট রয়েছে, 7 তপশিল রয়েছে, তার মধ্যে 3টে তালিকা রয়েছে, 3টে লিস্ট রয়েছে। কি কি লিস্ট? একটা হচ্ছে সেন্ট্রাল লিস্ট, সিএল মানে সেন্ট্রাল লিস্ট, আরেকটা হচ্ছে স্টেট লিস্ট, আরেকটা হচ্ছে কনকারেন্ট লিস্ট। এই 3টে লিস্ট রয়েছে। তাহলে 7ম তালিকা হবে সঠিক উত্তর। প্রথম তপশিলে কি রয়েছে? না কেন্দ্রে প্রত্যেকটা রাজ্যের নাম, টেরিটরি, আমি পড়িয়েছি একটা ট্রিক্সের মাধ্যমে,
20 ইয়ার্স অফ ওল্ড পিএম। তো টেরিটরি টি দিয়ে কিন্তু প্রথমেই আমাদের রয়েছে প্রত্যেকটা অঞ্চলের নাম। নবম তপশিলে কি রয়েছে? জমিদারি প্রথা বিলুপ্তিকরণের কথা। একাদশ তপশিল আর দ্বাদশ তপশিল হচ্ছে একই, ভাই ভাই। একাদশ তপশিলে পঞ্চায়েত, দ্বাদশ তপশিলে রয়েছে মিউনিসিপ্যালিটি। নেক্সট দেখো, সংবিধানের কোন অংশে পাবলিক সার্ভিস কমিশন সংক্রান্ত বিধান দেওয়া রয়েছে? সমস্ত পার্টগুলো যদি একবার রিভিশন করে দিই, একবার দেখে নাও, ঠিক আছে? সমস্ত আমাদের যে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ পার্টগুলোকে যদি একবার রিভিশন করে দিই, তোমাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে ভালো হবে। তাহলে পার্টগুলো একবার রিভিশন হয়ে যাক। তো পার্টগুলোকে যদি রিভিশন করাই, দেখো আমাদের এই যে বিভিন্ন পার্ট, টোটাল 25টা কিন্তু পার্ট রয়েছে আমাদের সংবিধানে। তো 25টা পার্টের মধ্যে প্রথম যে পার্ট, সেটার মধ্যে রয়েছে ইউনিয়ন, মানে ভারত এবং তার পরিচিতি বলতে পারো। 2 নম্বর যে পার্ট রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের নাগরিকত্ব বা সিটিজেনশিপ, নাগরিকত্ব রয়েছে, ভালো কথা। 3 নম্বর পার্টে কি রয়েছে? আমাদের মৌলিক অধিকার রয়েছে, ফান্ডামেন্টাল রাইটস রয়েছে। 4 নম্বর পার্টে কি রয়েছে? আমাদের ডিপিএসপি রয়েছে। 4-এর এ নম্বর পার্টে কি রয়েছে? আমাদের মৌলিক কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। 5 নম্বর পার্টে কি রয়েছে? আমাদের ইউনিয়ন মানে কেন্দ্র সরকার রয়েছে। 6 নম্বর পার্টে কি রয়েছে? 6 নম্বর পার্টে আমাদের স্টেট রয়েছে। 7 নম্বর পার্ট কিন্তু বর্তমানে নেই, তার বদলে 8-এ যদি বলি, 8 নম্বর পার্টে রয়েছে ইউনিয়ন টেরিটরি, মানে হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। 9 নম্বর পার্টে রয়েছে আমাদের পঞ্চায়েত, ঠিক আছে? 9-এর এ, 9-এর এ নম্বর পার্টে কি রয়েছে? মিউনিসিপ্যালিটি। মানে পৌর ব্যবস্থা। 10 10 নম্বর পার্ট বাদ দাও, 11 নম্বর পার্টে কি রয়েছে? 11 নম্বর পার্টে রয়েছে আমাদের সেন্ট্রাল স্টেট রিলেশন, কেন্দ্র রাজ্যের সম্পর্ক। 12, 13, 14তে চলে আসো, গুরুত্বপূর্ণগুলো লিখছি, ঠিক আছে? 14তে রয়েছে কি? ইউপিএসসি। 15তে কি রয়েছে? 15তে রয়েছে ইলেকশন, ঠিক আছে? 16 বাদ দাও। 17তে কি রয়েছে? 17তে রয়েছে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, সরকারি ভাষা, ঠিক আছে? 18তে কি রয়েছে? আমাদের জরুরি অবস্থা অর্থাৎ এমার্জেন্সি। আর একটা 20 মানে 20 নম্বর পার্টে কি রয়েছে? আমাদের অ্যামেন্ডমেন্ট রয়েছে, মানে আমাদের সংবিধানকে সংশোধন করার যে ক্ষমতা সেটা কিন্তু দেওয়া রয়েছে, ঠিক আছে? চলো, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে আমাদের পাবলিক সার্ভিস কমিশন ইউপিএসসি রয়েছে কোথায়? 14তে। এ দেখো 14 নম্বর পার্ট। তাহলে 14 নম্বর পার্টে রয়েছে আমাদের ইউপিএসসি। নেক্সট দেখো, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। বলেছে ইমপিচমেন্টের পদ্ধতি কোন পদাধিকারীর জন্য প্রযোজ্য? মানে কার জন্য ইমপিচমেন্ট শব্দটা ব্যবহার করা হয়? তো দেখো, ইমপিচমেন্ট শব্দটা কিন্তু অ্যাকচুয়ালি মেনলি ইউজ করা হয় হচ্ছে আমাদের রাষ্ট্রপতির জন্য। রাষ্ট্রপতির জন্য কিন্তু ইমপিচমেন্ট শব্দটা ব্যবহার করা হয়। 61 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু ইমপিচমেন্টের কথা বলা হয়েছে, ঠিক আছে? তাহলে রাষ্ট্রপতিকে সরানোর পদ্ধতি ইমপিচমেন্ট 61 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে, ইউনিয়ন লিস্টের বিষয়ের যে সংখ্যা বর্তমানে কত? বললাম যেমন আগেরটা একটু আগে যে 3টে তালিকা রয়েছে, 7th শিডিউলে কিন্তু 3টে তালিকার কথা বলা রয়েছে, তাই তো? 3টে তালিকার কথা মেনশন করা রয়েছে, যার মধ্যে আমাদের কেন্দ্র তালিকা অর্থাৎ ইউনিয়ন লিস্টে টোটাল রয়েছে 100টা বিষয়। আমাদের স্টেট লিস্টে, আমাদের রাজ্য তালিকায় টোটাল রয়েছে 61টা বিষয়। আর আমাদের কনকারেন্ট লিস্টে, আমাদের যে কনকারেন্ট লিস্ট রয়েছে তার মধ্যে টোটাল রয়েছে 52টা বিষয়। কনকারেন্ট লিস্টে টোটাল 52টা বিষয় রয়েছে। এটা হচ্ছে আমাদের 7 শিডিউলের কিন্তু অংশ। তাহলে ইউনিয়ন লিস্টে টোটাল কটা বিষয় রয়েছে? 100টা বিষয়। সঠিক উত্তর সি। নেক্সট প্রশ্ন দেখো, আমাদের রয়েছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট অর্থাৎ আরটিআই কার্যকর হয় কবে? দেখো, তথ্য জানার অধিকার, মানুষের কিন্তু তথ্য জানার অধিকার কিন্তু রয়েছে। তুমি চাইলে কোনো ব্যক্তিবর্গ বা কোনো সংস্থার বিরুদ্ধে কিন্তু মানে তুমি কোনো কোয়েশ্চেন তুলতে পারো। তুমি চাইলে কোনো একটা সরকারকে তুমি জানতে চাইতে পারো যে না, ভারতের মধ্যে কত টাকা জিএসটি থেকে কালেকশন হচ্ছে।
এমন তথ্য তুমি নিতে পারো যেই তথ্যগুলো কিন্তু কোনো রকমের আমাদের সিকিউরিটিকে হ্যাম্পার করবে না। তুমি ডিফেন্সের কোনো গুরুত্বপূর্ণ ভেতরের কোয়েশ্চেন জিজ্ঞেস করতে চাইছো, সেটা কিন্তু তোমাকে বলতে বাধ্য নয় সরকার। তাহলে এমন কোয়েশ্চেন যেগুলো তোমাকে বলা যায় সেই কোয়েশ্চেন জিজ্ঞেস করার অধিকারটাকে বলা হয় রাইট টু ইনফরমেশন। এটা একটা অ্যাক্টের মাধ্যমে ভারতবর্ষে লাগু হয়েছে, যেটা 2005-এ এসেছিল, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট 2005। নেক্সট, সংবিধান সংশোধনের পদ্ধতি কোথায় বর্ণিত রয়েছে? প্রত্যেকে আমরা জানি যে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে, সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে, সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে কিন্তু আমরা সংবিধান সংশোধনী পদ্ধতি নিয়েছি, যেটা রয়েছে পার্ট 20-তে, আর্টিকেল 368-এ। তো এটা কোথায় রয়েছে? তাহলে 368 নম্বর আর্টিকেল রয়েছে। এই সংবিধান সংশোধনী কিন্তু যে কোনো কক্ষে শুরু করা যেতে পারে, লোকসভা, রাজ্যসভা, যে কোনো জায়গায় কিন্তু শুরু করা যেতে পারে। নেক্সট, ভারতের সংবিধান বিশ্বের দীর্ঘতম সংবিধান, তার কারণ কি? সিজিএলে আসা প্রশ্ন। এটি লিখিত এবং বিশদ, এটা কি ঠিক? স্বাভাবিক, এটা ঠিক। এটি লিখিত এবং এটি কিন্তু বিস্তারিতভাবে বিশদে লেখা, সাথে বহু উৎস থেকে কিন্তু সংগৃহীত, অবশ্যই মাল্টিপল সোর্সের থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে, যার ফলে কিন্তু এর মধ্যে ইনফরমেশনও কিন্তু অনেক পরিমাণে বেশি। কেন্দ্র রাজ্য উভয় বিষয় কিন্তু প্রধান বিধান দেওয়া রয়েছে, কেন্দ্র রাজ্যের উভয়েরই ব্যাপারে কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। তাহলে তিনটেই আমরা সঠিক পাচ্ছি। সঠিক উত্তর তাহলে উপরোক্ত সবগুলি হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ একটু আগে আলোচনা করেছি, এটাকে তোমরা হোমওয়ার্ক হিসাবে উত্তর দেবে। একটু আগে আলোচনা করেছি যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কত নম্বর পার্টে রয়েছে, এটা তোমরা অ্যাজ আ হোমওয়ার্ক উত্তর দেবে কমেন্ট বক্সে প্রত্যেকে। চলো নেক্সট প্রশ্ন দেখো, জিরো আওয়ার। জিরো আওয়ার সংসদের কোন কার্যপ্রণালীর অংশ? দেখো, আমরা জানি যে আমাদের পার্লামেন্টে যখন বৈঠক বসে, সকাল 11টা থেকে বৈঠক বসে, তারপরে কিন্তু একের পর এক সেশন চলে, বা একের পর এক কিন্তু ক্লাসের মতন করে কিন্তু চলে। প্রথমে যেমন কোয়েশ্চেন আওয়ার হয়, তারপরে কি আসে? তারপরে জিরো আওয়ার আসে। মানে 11টা থেকে 12টার মধ্যে চলে হচ্ছে কোয়েশ্চেন আওয়ার, কোয়েশ্চেন আওয়ার চলে। তারপরে 12টা থেকে 1টার মধ্যে চলে হচ্ছে জিরো আওয়ার, ঠিক আছে। 1টা থেকে 2টোর মধ্যে চলে লাঞ্চ আওয়ার। তারপরে 2টো থেকে 6টা অবধি লোকসভার কিন্তু বিভিন্ন রকম বিল পাস থেকে শুরু করে বিভিন্ন রকমের কিন্তু আইন প্রণয়নের কাজকর্ম কিন্তু চলে থাকে। তাহলে এখানে যে প্রশ্নটা করেছে যে জিরো আওয়ারটা কোন কার্যপ্রণালীর মধ্যে পড়ে, এটা প্রশ্নকাল, বাজেট আলোচনা, নাকি আনুষ্ঠানিক আলোচনা, নাকি অনুমোদন বিল? তো এই সময়টাকে কি হিসাবে ধরা যেতে পারে? দেখো, প্রশ্নকাল হতে পারে না, কারণ প্রশ্নকালের জন্য কিন্তু একটা অপশন রয়েছে যেটাকে বলা হবে কোয়েশ্চেন আওয়ার। বাজেটের আলোচনা, বাজেটের আলোচনা কিন্তু এখানে হয় না, এখানে বাজেটের আলোচনা হয় না। বাজেটের আলোচনা কোয়েশ্চেন আওয়ারে হতে পারে, বা এই যে 2টো থেকে 6টা এই সময়তেও কিন্তু বাজেটে আলোচনা হতে পারে। অনুমোদন বিল, বিল পাস টাস এসবও কিন্তু এখন হয় না, বিল পাস টাস সব 2টো থেকে 6টার মধ্যে হবে। তাহলে আনুষ্ঠানিক আলোচনা, দেখো আসলে এই জিরো আওয়ারের ব্যাপারে কিন্তু সংবিধানে কোথাও অ্যাজ সাচ উল্লেখ করা নেই। এটা হচ্ছে রুলস অফ প্রসিডিওর অফ লোকসভাতে কিন্তু উল্লেখ করা রয়েছে, মানে লোকসভার যে কার্যপ্রণালী বা নিয়মাবলীর যে নিয়ম নিধি, সেটার মধ্যে কিন্তু উল্লেখ করা রয়েছে জিরো আওয়ারের কথা, মানে সংবিধানে কোনো এর ভিত্তি নেই। তো এই সময় আনুষ্ঠানিক আলোচনা, প্রশ্ন উত্তর, মানে র্যান্ডাম প্রশ্ন উত্তর, এগুলো কিন্তু হয়ে থাকে। তাহলে জিরো আওয়ার। আর সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসপত্রগুলো, সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, সেগুলো কিন্তু এই জিরো আওয়ারে উত্থাপন করা হয়। তো মোস্ট ইম্পর্ট্যান্ট যে গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো বা ডিসকাশনগুলো, সেগুলো কিন্তু সব এই সময় হয়ে থাকে। নেক্সট দেখো, প্রিভেন্টিভ ডিটেনশন। প্রিভেন্টিভ ডিটেনশন মানে মানে হচ্ছে নিবর্তনমূলক আটক, মানে কোনো ব্যক্তিকে দেখে সন্দেহ করা হয়েছে যে না, এই ব্যাটা কিন্তু জাসুস হতে পারে, এই ব্যাটা কিন্তু হতে পারে কোথাওকার একটা স্পাই, যেমন ধরো পাকিস্তানের মতন ধরো কোনো স্পাই সে ধরো ঢুকে পড়েছে। এবার ভারতের খুফিয়া এজেন্সি তাদের মনে হয়েছে যে না, এই যে স্পাই, এটা কিন্তু আগে থেকে ধরা দরকার, না হলে কিন্তু এ কিছু একটা করতে পারে, কোনো একটা টেররিস্ট হতে পারে, বম টম নিয়ে হয়তো ঢুকে পড়েছে। পুলিশের মনে হলো যে না, এ কিন্তু কিছু করতে পারে, তার জন্য তাই কিন্তু অ্যারেস্ট করা। এটাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন। এটা কত নম্বর ধারায় বলা রয়েছে? এটা 22 নম্বর ধারায় কিন্তু বলা রয়েছে। WBSI মানে পুলিশ এসআইতে কিন্তু আসা প্রশ্ন। তাহলে প্রিভেন্টিভ ডিটেনশন একটা হয় যেটা হচ্ছে কি না, নিবর্তনমূলক আটক। আর একটা কি, আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন,
মানে যেটা হচ্ছে কেউ অন্যায় করেছে তারপরে তাকে ধরা হলো। প্রিভেন্টিভ মানে কি, সে ব্যক্তিটা অন্যায় করেনি, সন্দেহজনকভাবে তাই কিন্তু ধরা হচ্ছে, সেটা হচ্ছে প্রিভেন্টিভ ডিটেনশন। আর একটা হচ্ছে পিউনিটিভ ডিটেনশন, মানে একটা ব্যক্তি অন্যায় করেছে, কোনো একটা দোষ করেছে, দোষ সাব্যস্ত হয়েছে, তারপরে তাকে ধরা হয়েছে। তো এই বিষয়গুলো আর্টিকেল 22-এ কিন্তু দেওয়া রয়েছে। নেক্সট দেখো, সংবিধানের কোন অংশে মিউনিসিপ্যালিটি সংক্রান্ত বিধান আছে? ভেরি ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকে জানি। আগের সেটেও যত সম্ভব পঞ্চায়েত দিয়ে একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, এখানে আলোচনা করে দিই। আমাদের 93 তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে, সরি 73rd হবে, 73rd তম যে সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু আমাদের পঞ্চায়েত এসছে, 1992 সালে, 1992 সালে, ঠিক আছে, 1992-তে। আর 1992 একই সালেই 73তম 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, ফোর্থ হবে, 74তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে আমাদের ভারতবর্ষে এসছে মিউনিসিপ্যালিটি, ঠিক আছে, মানে পৌর ব্যবস্থা, ঠিক আছে। তাহলে এই মিউনিসিপ্যালিটি এসছে 1992 সালে 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। কত নম্বর পার্টে? এটা এসছে পার্ট 9-এ, এটা হচ্ছে 9-এর এ-তে, সঠিক উত্তর তাহলে 9-এর এ। নেক্সট, রাজ্যপাল অধ্যাদেশ জারি করার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? রাজ্যপাল যে অধ্যাদেশ জারি করবে সেটার ক্ষমতা কোন অনুচ্ছেদে রয়েছে? প্রেসিডেন্ট চাইলে কিন্তু অধ্যাদেশ জারি করতে পারে, যেটার আর্টিকেল হচ্ছে 123। আর আমাদের গভর্নর চাইলে অধ্যাদেশ জারি করতে পারে কত নম্বর আর্টিকেলে? 213। একই রকম, শুধু দুইটা আগে চলে আসবে, একটা পরে যাবে, হয়ে গেল হচ্ছে রাজ্যপালের অধ্যাদেশের আর্টিকেল। অধ্যাদেশ কি? অধ্যাদেশ হচ্ছে একটা জরুরি আইন বলতে পারো, একটা জরুরি আইন যখন পার্লামেন্ট সেশনে থাকে না বা বিধানসভা সেশনে থাকে না, তখন কিন্তু রাষ্ট্রপতি বা রাজ্যপাল জরুরি আইন পাশ করার জন্য কিন্তু এটাকে ইউজ করে। নেক্সট দেখো, সংবিধানের কোন অনুচ্ছেদে ডিরেক্টিভ প্রিন্সিপাল রয়েছে? একদম সোজা প্রশ্ন, একদমই সোজা প্রশ্ন, এটার উত্তর তোমরা হোমওয়ার্কে দেবে, যে ডিরেক্টিভ প্রিন্সিপাল কত নম্বর আর্টিকেলের মধ্যে এবং কোন পার্টে রয়েছে, কমেন্টে দেবে। চলে যাই আমরা আমাদের নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্ন দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী নিয়োগ করেন কে? খুব একটা সুন্দর প্রশ্ন। দেখো, সংবিধান অনুযায়ী কিন্তু একটা ব্যক্তি রয়েছেন যিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। আর্টিকেল 75 বলছে যে রাষ্ট্রপতি কি করবেন না, আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু নিয়োগ করবেন, প্রেসিডেন্ট আমাদের প্রধানমন্ত্রীকে কিন্তু নিয়োগ করে থাকবেন। তাহলে কে করছেন? কে করছেন দেখো, রাষ্ট্রপতি কিন্তু আমাদের প্রধানমন্ত্রীকে নিয়োগ করে থাকছেন আর্টিকেল 75 অনুযায়ী। আর্টিকেল 74 কি বলছে জানো? বলছে যে দেশের মধ্যে একজন প্রধানমন্ত্রী থাকবে, যাকে পরামর্শ এবং সহায়তার জন্য থাকবে একজন কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদ, যার মাথায় থাকবে হচ্ছে পিএম। এই কাউন্সিল অফ মিনিস্টার এবং মন্ত্রী পরিষদ মিলে রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে, ঠিক আছে। ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার প্রয়োজন জন্য প্রয়োজন কি? ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণার জন্য কি প্রয়োজন? প্রধানমন্ত্রীর অনুমোদন, মন্ত্রিসভার লিখিত পরামর্শ, রাজ্যসভার অনুমোদন, সুপ্রিম কোর্টের মতামত। দেখো, সঠিক উত্তর কি হবে? এক তো আমরা জানি রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে, 352 নম্বর আর্টিকেলের মধ্যে বলা রয়েছে, এটা তোমরা জানো। এবার আগে যে নিয়মটা ছিল সেটা হচ্ছে রাষ্ট্রপতির ইচ্ছা অনুযায়ী কিন্তু সে জরুরি অবস্থা জারি করে দিতে পারে, ব্যাস হয়ে গেল। কিন্তু বর্তমান যে হিসাবটা হয়েছে 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে যেটা হয়েছিল 1978-এ, এর মাধ্যমে কি হলো না, এর মাধ্যমে আমাদের এই যে জাতীয় জরুরি অবস্থা জারি করার জন্য কি লাগবে? একটা লিখিত সুপারিশ লাগবে, এই যে মন্ত্রিসভার লিখিত সুপারিশ বা পরামর্শ লাগবে, তারপরেই রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা আনতে পারবে। এই 44তম সংবিধান সংশোধনীর আগে ইন্দিরা গান্ধী কিন্তু যে রাষ্ট্রপতি মানে জারি করতে পারে জরুরি অবস্থা, এই জিনিসটাকে মিসইউজ করেছিলেন, অপব্যবহার করেছিলেন। তার জন্য কিন্তু পরবর্তীকালে মোরারজি দেশাই সরকার এসে এটাকে চেঞ্জ করে এবং বলে কাউন্সিল অফ মিনিস্টার অর্থাৎ মন্ত্রী পরিষদের লিখিত সুপারিশ হলেই প্রধানমন্ত্রী কিন্তু বা রাষ্ট্রপতি কিন্তু জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারে। মানি বিল
মানি বিল দিয়ে একটা কোশ্চেন এসছে, ভেরি ইম্পর্টেন্ট। মানি বিল শুধুমাত্র কোথায় উত্থাপন করা যায়, ভেরি 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 ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 109 নম্বর আর্টিকেল বলছে যে মানি বিল রাষ্ট্রপতির পূর্ব সুপারিশ ছাড়া কিন্তু আনা যায় না, ঠিক আছে। 110 নম্বর আর্টিকেল মানি বিলের ব্যাখ্যা দিচ্ছে, মানি বিল কাকে বলে, কি বৃত্তান্ত, ঠিক আছে। তাহলে এই যে মানি বিল শুধুমাত্র আনা যেতে পারে কোথায়, লোকসভায়। লোকসভায় মানি বিল শুধুমাত্র আনা যেতে পারে, তাও রাষ্ট্রপতির পূর্ব অনুমতি অনুযায়ী। প্রেসিডেন্টের থেকে কিন্তু আগে থেকে পারমিশন নিয়ে তারপরে কিন্তু আনা যেতে পারে। তাহলে লোকসভায় আনা যেতে পারছে প্রথম মানি বিল। নেক্সট, সংবিধান। সংবিধানের কোন সংশোধনী দ্বারা ভোটাধিকার বয়স 21 থেকে 18 করা হয়েছে? আমরা অলরেডি একটু আগেই মানে প্রথম দিকেই কিন্তু ক্লাসে করে এসেছি, এটাও তোমাদের জন্য থাকবে হোমওয়ার্ক, কমেন্টে কিন্তু জানাবে। এই নিয়ে আমি 3টে হোমওয়ার্ক দিলাম, 3টেরই কিন্তু কমেন্টে উত্তরটা আমি অবশ্যই কামনা করব, সবার যেন উত্তরটা চলে আসে। চলো লাস্ট আর 2টো প্রশ্ন রয়েছে আমাদের। ইকুয়ালিটি বিফোর ল, আমরা জানি আর্টিকেল 14, আন্ডার আর্টিকেল 14 আমাদের 2টো কনসেপ্ট রয়েছে, একটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়ালিটি বিফোর ল, বিফোর ল, আর একটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। এবার ইকুয়ালিটি বিফোর ল মানে হচ্ছে আইনের সামনে সবার সমান সুযোগ সুবিধা বা সমান অধিকার, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে আইনের দ্বারা সবাই সুরক্ষিত। ইকুয়াল প্রোটেকশন অফ ল, আইনের দ্বারা সমান সুরক্ষা। এবার ব্যাপারটা কি, এই দুটো কিন্তু দুই জায়গা থেকে নেওয়া হয়েছে। ইকুয়ালিটি বিফোর ল আমরা নিয়েছি হচ্ছে ব্রিটেন থেকে, ব্রিটেনের সংবিধান থেকে আমরা ইকুয়ালিটি বিফোর ল নিয়েছি। আর ইকুয়াল প্রোটেকশন ল নিয়েছি আমরা ইউএসএ থেকে, ইউএসএ থেকে কিন্তু ইকুয়াল প্রোটেকশন অফ ল নিয়েছি। তাহলে ইকুয়ালিটি বিফোর ল হচ্ছে আমাদের যুক্তরাজ্য, এই যে যুক্তরাজ্য মানে ইউনাইটেড কিংডমের কথা বলা হচ্ছে, যুক্তরাজ্য থেকে নিয়েছি, ব্রিটেন বা যুক্তরাজ্য যাই বল না, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। চলো, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? প্রত্যেকে আমরা জানি, খুব সোজা প্রশ্ন। লোকসভা আর রাজ্যসভা দুটো কক্ষ আমাদের পার্লামেন্টের। এই লোকসভার যে আর্টিকেল সেটা হচ্ছে 81, রাজ্যসভার আর্টিকেল হচ্ছে 80। এই লোকসভার মেয়াদ হচ্ছে 5 বছরের, রাজ্যসভার মেয়াদ হচ্ছে 5 বছরের। কত? 5 বছরের কিন্তু মেয়াদ, 6 বছরের কিন্তু মেয়াদ রাজ্যসভার মেম্বারদের। তাহলে লোকসভায় যারা বসে তাদেরকে আমরা এমপি বলি, রাজ্যসভায় যারা বসে তাদেরকেও কিন্তু আমরা এমপি বলি, মেম্বার অফ পার্লামেন্ট। লোকসভা একটা কিন্তু টেম্পোরারি বডি, টেম্পোরারি বডি, যেখানে 5 বছর অন্তর কিন্তু ইলেকশন হয়ে থাকে। আর রাজ্যসভা কিন্তু একটা পার্মানেন্ট বডি, পার্মানেন্ট একটা সংস্থা, যেটা কিন্তু প্রত্যেক 2 বছর অন্তর 1/3 মেম্বার রিটায়ার করে এবং প্রত্যেকটা মেম্বার কিন্তু 6 বছর করে থাকে। তাহলে সঠিক উত্তর হবে হচ্ছে আমাদের 6। তাহলে আমরা কভার করলাম আমাদের টোটাল 30টা প্রশ্ন, 30টা প্রশ্ন আমরা কভার করলাম, যেখানে কিন্তু তোমাদের আমি সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য সেগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। আমি তোমাদের বলবো যে এরম ভাবেই কিন্তু আমরা আরো টোটাল 3টে সেট করবো, টোটাল 5টা সেট তোমাদের জন্য রেখেছি। যদি সবকটা সেট করে যাও তোমাদের পরীক্ষা পয়েন্ট অফ ভিউতে কিন্তু প্রচন্ড পরিমাণে গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পুরো সেশনটা। আর যদি করে যাও তোমাদের কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে একটা কোয়েশ্চেন কমন আসবে, এটুখানি আমি চ্যালেঞ্জ করে তোমাদেরকে বলে দিতে পারি। তো চলো, কতগুলো পারলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানাও। আর তার সাথে আবারও একবার মনে করিয়ে দিই, এই যে নাম্বারটা, সুযোগ ছেড়ো না, লেট করলে কিন্তু তুমি পিছিয়ে যাবে, তোমাকে ছাড়িয়ে হাজার হাজার ছেলে মেয়ে আগে এগিয়ে যাবে। বছর শুরু, জীবনেরও নতুন একটা শুরুয়াত করার জন্য কথা বলতে পারো এই হেল্পলাইন নাম্বারে, সুজন স্যারের ভিডিওটা নিচে দেওয়া রয়েছে, সেখানে গিয়েও ডিটেলস জেনে নিতে পারো। আর আমাদের হাত ধরতে পারো, আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব যে তোমরা যেন তোমাদের লক্ষ্যে পৌঁছায়। বাকিটা তোমাদের, আমি সব দিতে পারবো না। আমি আমাদের সাইড দিয়ে আমরা প্রত্যেকটা স্যার ম্যাডাম দিনরাত খেটে তোমাদের জন্য কিন্তু জিনিসটা যেন সোজা হয় সেটার ব্যবস্থা করছি, যতটা তোমরা নিতে পারবে এবং সেই নেওয়ার মাধ্যমে তোমরা কিন্তু একদিন সফল হতে পারবে। তাই অবশ্যই দেরি না করে যুক্ত হতে পারো, এই ডেট দেওয়া রয়েছে। দেখা হচ্ছে পরের দিন আবারও একটা নতুন টপিক নিয়ে, ততক্ষণ টাটা, বাই বাই অ্যান্ড জয় হিন্দ।